হ্যালো। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা। আচ্ছা, আজকে আমরা একটা ছোট্ট একটা লেকচার দেখবো। টপিকটা ছোট। তো হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, তার একটা ইউএমএল ডায়াগ্রাম। নতুন একটা ডায়াগ্রাম দেখতেছি, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো আসেন শুরু করি যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কি। আচ্ছা। আহ আচ্ছা, অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা হচ্ছে বেসিক্যালি আপনারা ওই যে ইন্টারে থাকতে সি প্রোগ্রামিং এ প্রথমে ফ্লো চার্ট করছেন না, মনে আছে কি? বা আরো অনেক ক্ষেত্রে হয়তো ফ্লো চার্ট আপনার বিল্ড করছেন অনেক সময়। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হচ্ছে বেসিক্যালি সেই ফ্লো চার্ট। হ্যাঁ, এটাই বলা হচ্ছে যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ইজ বেসিক্যালি ফ্লো চার্ট টু রিপ্রেজেন্ট দ্য ফ্লো ফ্রম ওয়ান অ্যাক্টিভিটি টু অ্যানাদার অ্যাক্টিভিটি। আচ্ছা, একটা অ্যাক্টিভিটি থেকে আর অ্যাক্টিভিটিতে যে ফ্লোটা সেটা দেখানো হবে। আচ্ছা। তো কন্ট্রোল ফ্লো ইজ ড্রন ফ্রম ওয়ান অপারেশন টু অ্যানাদার। আচ্ছা, এই ফ্লো গুলো হতে পারে সিকোয়েন্সিয়াল, হতে পারে ব্রাঞ্চড, হতে পারে কনকারেন্ট। কোনটা দিয়ে কি বোঝে আমরা একটু পরেই দেখবো। আচ্ছা, এছাড়াও হচ্ছে যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আরো বেশ কিছু ফ্লো কন্ট্রোল দেখা যায়, যেটাকে আমরা ফর্ক জয়েন এগুলো। আচ্ছা, এবং অ্যাক্টিভিটি ডায়াগ্রামের পারপাস গুলো কি, যে আপনারা হচ্ছে অ্যাক্টিভিটি ফ্লো গুলো বোঝা যাবে। সিকোয়েন্স ফ্রম ওয়ান অ্যাক্টিভিটি টু অ্যানাদার, এটা বোঝা যাবে। সিকোয়েন্সটা বোঝা যাবে অ্যাক্টিভিটি কোন অ্যাক্টিভিটিটা আগে করবেন, কোনটা পরে করবেন। আর হচ্ছে যে প্যারালাল, ব্রাঞ্চ আর কনকারেন্ট ফ্লো গুলো বোঝা যাবে। তো আসেন আমরা একটু দেখি যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কিভাবে বিল্ড করবো। তার আগে হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের কম্পোনেন্ট গুলোর সাথে একটু পরিচিত হই। যে আপনারা আহ ওই যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের বা ফ্লো চার্টের শুরু এবং শেষ এর কিছু নোট থাকে না? অর্থাৎ এইটা দিয়ে এরকম একটা জাস্ট সার্কেল দিয়ে আপনারা হচ্ছে স্টার্ট বা ইনিশিয়াল নোট বুঝাবেন। আচ্ছা, অ্যাক্টিভিটি যেটা অর্থাৎ কোনো একটা কাজ, অ্যাক্টিভিটি বা অ্যাকশন, এটা আসলে এরকম একটা রেক্টাঙ্গেল দিয়ে বোঝানো হয়। রেক্টাঙ্গেল গুলোর এজ গুলো, কর্নার গুলো দেখেন একটু গোল করে আসছে আর কি, এরকম একটা রেক্টাঙ্গেল দিয়ে বোঝানো হয়। আচ্ছা, সে যে অ্যাকশন, এটা হচ্ছে যে এক্সিকিউটেবল সাব এরিয়াস অফ অ্যান অ্যাক্টিভিটি, এটা আমরা দেখবো। এটা হচ্ছে এটার একটা ধরেন যে এই সাইড গুলো আর একটু সার্কেল হয়ে আসে আর কি, এটা অলমোস্ট সার্কেল। আচ্ছা, আর হচ্ছে যে দেখেন কিছু অ্যারো আছে, যে অ্যারো গুলা বোঝাচ্ছে আপনার কন্ট্রোল ফ্লো বা এজ, এবং ডটেড অ্যারো আছে যেগুলো হচ্ছে অবজেক্ট ফ্লো বোঝাচ্ছে। এবং আলটিমেটলি ফাইনাল নোট হচ্ছে কি, আমরা এরকম দুইটা সার্কেল দিয়ে মার্ক করে দিয়েছে। এছাড়া আরো কিছু আছে যে ফ্লো ফাইনাল নোড এমন হতে পারে যে মানে এইটা হচ্ছে গিয়ে আপনার পুরা অ্যাক্টিভিটি গুলা শেষ এরকম বোঝাচ্ছে। আর ফ্লো ফাইনাল নোডটা হচ্ছে যে যে কোনো একটা ব্রাঞ্চ শেষ, লাইক আপনারা যদি হতে পারে যে এই দিক দিয়ে এটা অ্যাক্টিভিটিটা শেষ হয়ে যাচ্ছে, অথবা এখান দিয়ে কোনো একটা কন্ডিশন চেক করে বা এখানে ফিরে আসবে, না হয় হচ্ছে কি এটা জাস্ট উইল ডু নাথিং আর কি। তো এটা হচ্ছে কি একটা ফ্লো এর ফাইনাল নোড, আর এটা হচ্ছে গিয়ে একদম পুরা অ্যাক্টিভিটির ফাইনাল নোড। মানে দুটোর মধ্যে পার্থক্য আছে। ফ্লো হচ্ছে গিয়ে কোনো একটা ব্রাঞ্চ, একটা যে সিঙ্গেল ব্রাঞ্চ বোঝাচ্ছি। আর অ্যাক্টিভিটি দিয়ে পুরা একদম প্রসেসটাই বোঝাচ্ছি। আমরা একটু সামনে গেলে বুঝতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার মনে আছে কিনা ওই যে ফ্লো চার্টে যেরকম চেক করতেন, যে একটা অংশ ছিল যে ডায়মন্ড দিয়ে কন্ডিশন। আপনারা ভিতরে হয়তো কোয়েশ্চেনটা লিখতেন। হ্যাঁ, হ্যাঁ, কন্ডিশন। এক্স্যাক্টলি। এবং হ্যাঁ, কন্ডিশন এক্স্যাক্টলি, এবং সেখান দিয়ে হচ্ছে ইয়েস এবং নো দুইটা ব্রাঞ্চ বের হইতো। তো এগুলোকে আমরা ডিসিশন নোড বলতেছি। হ্যাঁ, যেটার হচ্ছে যে ওয়ান আউটপুট থাকে, সরি ওয়ান ইনপুট থাকে, যে কোনো একটা ফ্লো থেকে হয়তো এটা অরিজিনেট হয়, যে কোনো এক অ্যাক্টিভিটির কোনো একটা পর্যায়ে এসে আপনি কোনো একটা কন্ডিশন চেক করতেছেন, এবং তারপরে মাল্টিপল আউটপুট বের হয়। লাইক বাইনারি ডিসিশন হলে ইয়েস আর নো হয়। অর্থাৎ যদি শুধু দুইটাই হয় ডিসিশন, তাহলে ইয়েস আর নো হয়তো বের হবে। বাট যদি বাইনারি না হয়, লাইক আপনার ইফ এলস দিয়ে আসলে এলস ইফ এলস ইফ দিয়ে আপনারা আসলে আরো অনেক কন্ডিশন অ্যাড করতে পারেন, সুতরাং মাল্টিপল আউটপুট আসলে হতে পারে। হুম, আচ্ছা। তারপরে আর একটা হচ্ছে গিয়ে মার্জ নোড। এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ ধরেন যে আগের কোন একটা অ্যাক্টিভিটি থেকে, মাল্টিপল অ্যাক্টিভিটিস থেকে হচ্ছে মাল্টিপল ফ্লো আসছে, এবং তারা এসে একটা ব্রাঞ্চে এসে মিলিত হচ্ছে এরকম। দেখতে একই রকম, জাস্ট হচ্ছে যে যদি ইনপুট হয় মাল্টিপল, আউটপুট হয় একটা, সেটা হচ্ছে আসলে মার্জ নোড। যেখানে হচ্ছে সেভারাল ইনপুটস ওয়ান আউটপুট। আর যদি ইনপুট হয় একটা আর আউটপুট যদি হয় মাল্টিপল, সেটা হচ্ছে আসলে ডিসিশন নোড বোঝায়। এটার মধ্যে একটু জাস্ট পার্থক্যটা দেখবেন, দুইটা আসলে দেখতে একই রকম। আর এটা ইউজের উপর আসলে ডিপেন্ড করে, যে যদি
মাল্টিপল ফ্লো এসে একটা জায়গায় ঢোকে এবং একটা আউটপুট বের হয়, সেটা আসলে বোঝাচ্ছি মার্জ নোড, অর্থাৎ কয়েকটা ফ্লো মার্জ হয়ে যাচ্ছে। আর যদি একটা লাইক কোন একটা ফ্লো থেকে এসে এরকম মাল্টিপল আউটপুট পাওয়া যায়, সেটা হচ্ছে আসলে ডিসিশন নোড। আচ্ছা anyway, এরপরে আরো আছে হচ্ছে গিয়ে ফর্ক। দেখেন এইটা দেখতে এরকম, এটা হয়তো নতুন লাগতে পারে। সো এইটা আসলে বোঝাচ্ছে যে কোনো একটা ফ্লো থেকে এসে আপনি প্যারালালি দুইটা কাজ করতে পারেন, বা অপশনাল আর কি। ধরেন যে এই কাজটা করার দুইটা অপশন আছে। সো সেটা আসলে এইভাবে বুঝাবেন যে একটা অপশন একটা অপশন, মানে এটা হচ্ছে কি আসলে বোঝাচ্ছে আপনার প্যারালালি যে কোনো একটা চলতে পারে, বা প্যারালালি দুইটাই চলতে পারে। হ্যাঁ, টু অর মোর প্যারালাল ফ্লোস হইতে পারে, যে আপনি আসলে আরো দিতে পারেন চাইলে, যদি মোর প্যারালাল ফ্লোস হয়। আরেকটা হচ্ছে গিয়ে মার্জ, এটা একই রকম। যে জাস্ট কনভেনশনটা দেখে আই গেস বুঝতে পারতেছেন যে এখানে দেখেন যে মাল্টিপল জায়গা থেকে ফ্লো এসে একটা জায়গায় মিলিত হচ্ছে। হ্যাঁ, তারপরে এখান থেকে বের হচ্ছে। সো ইউজ টু রিপ্রেজেন্ট টু ইনপুটস দ্যাট মার্জ ইনটু ওয়ান আউটপুট। আচ্ছা, আরো কিছু কয়েকটা ছোটখাটো জিনিস আছে যেগুলো আমরা হয়তো ক্ষেত্র বিশেষে ইউজ করি, খুব বেশি হয়তো ইউজ করা হয় না। এটা হচ্ছে সিগন্যাল সেন্ডিং, বোঝাচ্ছে কোনো একটা অ্যাকশন থেকে যদি কোনো একটা সিগন্যাল সেন্ড করা হয়, বা কোনো একটা অ্যালার্ট টাইপ কিছু, সেটা হচ্ছে কি আপনারা এইভাবে আহ, এইভাবে লিখতে পারেন। আর সিগন্যাল রিসিট হচ্ছে কি এরকম, এটা সাধারণত ধরেন যে কোনো ধরনের অ্যালার্ট বা নোটিফিকেশন, সেগুলো আসলে এইভাবে আপনারা মডেলিং করতে পারেন। আর হচ্ছে যে এখানেও একই রকম, যে কোশ্চেন নোট অ্যাড করতে পারেন। আপনার ক্লাস ডায়াগ্রামও দেখছেন যে আমরা বোঝার সুবিধার্থে হচ্ছে যে নোট অ্যাড করি, অথবা কোড যখন করি কোনো ল্যাঙ্গুয়েজে তখন বোঝার সুবিধাতে কমেন্ট করি। সো এখানেও হচ্ছে ডায়াগ্রামে এইভাবে ইউজ করবেন। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল দেখলে আসলে বুঝতে পারবেন। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা একটু একটা এক্সাম্পল দেখে আসি, তারপরে একটু বুঝি যে কিভাবে হাউ টু ড্র। একটা এক্সাম্পল আগে একটু দেখে আসি। ধরেন এইটা হচ্ছে গিয়ে একটা বেসিক ব্লকের মতো। যে ধরেন এটা হচ্ছে গিয়ে শুরু, এটা হচ্ছে আপনার স্টার্ট নোড, এখান থেকে শুরু করবেন। হুম। তারপরে হচ্ছে যে এই এই বক্স গুলোর ভিতরে হচ্ছে আপনি অ্যাক্টিভিটি গুলো লিখবেন। হুম। আর হচ্ছে যে এরকম যদি ডায়মন্ড থাকে সেগুলো আসলে দেখেন যে এখানে একটা ডায়মন্ডের ভিতরে হচ্ছে যে ঢুকতেছে একটা এবং বেরোচ্ছে দুইটা লাইন, তার দুইটা। মানে এটা আসলে একটা ডিসিশন নোড। হ্যাঁ, তার মানে এটা একটা ডিসিশন নোড, অর্থাৎ এখানে হচ্ছে কোনো একটা ডিসিশন নেওয়া হচ্ছে। ট্রু হইলে ধরেন যে ট্রু হইলে হয়তো স্টেপ টুটা কাজ করবে, আর তা যদি না হয় তখন সরাসরি এখানে মানে স্টেপ থ্রিতে এসে পড়বে। দেখেন যখন স্টেপ থ্রিতে আসা হচ্ছে তখন আবার এরকম একটা ডায়মন্ড কনভেনশন ইউজ করা হয়েছে, এবং সেখানে আবার দুইটা ফ্লো এসে মিলছে, একটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা মার্জ নোড। হ্যাঁ, দেখতে হয়তো একই রকম। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে যে দেখেন স্টেপ থ্রিতে আসার পরে এই ফ্লোটা আবার এরকম একটা সলিড বক্স দিয়ে সেখান থেকে আবার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে স্টেপ ফোর যেটা, সেটা আসলে দুই ভাবে করা যায়। স্টেপ 4.1 অথবা স্টেপ 4.2, যে কোনো একদিকে যাবে আর কি। বা হইতে পারে যে একই সাথে দুইটাও হতে পারে, মাল্টিপল। এটা আসলে প্রোগ্রাম লজিকের উপর ডিপেন্ডেন্ট, যে কনকারেন্ট ওয়েজ বোঝাচ্ছে বা প্যারালাল অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, যে পাশাপাশি দুইটা ব্রাঞ্চ একসাথে চলতেছে এরকম। আচ্ছা, এবং তারপরে হচ্ছে এই দুইটা কাজ করা শেষে এসে আবার এক জায়গায় মিলে যাচ্ছে, এবং আলটিমেটলি এন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এগুলো ছিল একটা বেসিক ব্লক। এরপর আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো। এই পর্যন্ত কি বুঝতে পারছেন যে কি ব্লক গুলো দিয়ে আমরা ফ্লো চার্ট বানাই? হুম। জি স্যার। আচ্ছা, তো আসেন একটু দেখি যে কিভাবে আসলে আমরা এই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম গুলো আঁকবো। প্রথমে হচ্ছে যে আপনারা ওই যে ইউজ কেস যেগুলো পড়ছেন, হ্যাঁ, ইউজ কেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ইউজ কেস থেকে বাকি সব ডায়াগ্রাম শুরু হয়। সুতরাং ইউজ কেসটা আগে বিল্ড করার পরে আমরা হচ্ছে এই ইউজ কেস থেকে অ্যাকশন গুলো খুঁজে বের করবো। আপনারা ওই যে মনে আছে কিনা যে ইউজ কেস সিনারিও পড়াইছিলাম, খেয়াল আছে কি? একটা কার্ডের মতো, যেখানে হচ্ছে যে আপনার একটা ইউজ কেসের জন্য ওই যে পসিবল কি কি সিনারিও হইতে পারে, সাকসেস সিনারিও, মাল্টিপল ফেলিওর সিনারিও, মনে আছে? ইউজ কেস সিনারিও পড়ছিলাম আমরা, হয়তো ভুলে গেছেন সবার। আমার আমার ইয়াতে ম্যাটেরিয়ালস শেয়ার করা আছে আপনাদের হচ্ছে ওই যে একটা কার্ডের মতো ইউজ কেস। তো ফার্স্ট অফ অল একটা আছে ইউজ কেস ডায়াগ্রাম, আর একটা ছিল ইউজ কেস সিনারিও। কারো কি মনে আছে? আচ্ছা, কারো আই গেস মনে নাই, দুঃখজনক। আচ্ছা, যাই হোক, এটা একটু দেখবেন। তো হ্যাঁ, আচ্ছা, তো সেখানে ওই যে একটু দেখবেন ওখানে হচ্ছে কি আমরা লিস্ট ডাউন করি যে একটা ইউজ কেস, মানে একটা ফিচার ধরেন আপনার সিস্টেমের একটা ফিচার, সেটা আসলে
সাকসেস কেস তো সাধারণত একটা, যে পুরোপুরি সব কোনো কিছু ফেইল না করলে একভাবে সাকসেস হয়ে যায়। আর হচ্ছে যে কিছু মাল্টিপল ফেইলিওর সিনারিও থাকে এনিওয়ে। তো সেইগুলা হচ্ছে ওই ওই যে সাকসেস সিনারিও অথবা ফেইলিওর সিনারিও গুলো কিন্তু আমরা ধাপে ধাপে ভাগ করি, যে কিভাবে কোন কোন স্টেপ পার হয়ে এসে আমি অ্যাকচুয়ালি একটা সাকসেস সিনারিওতে পৌঁছাবো। তো সেগুলাই হচ্ছে আপনার অ্যাকশন স্টেপস, সেগুলো হচ্ছে আপনার অ্যাকশন। হ্যাঁ, যেমন ধরেন যে একটা যদি লগ ইন সিনারিওর কথা চিন্তা করেন, হ্যাঁ, সেখান থেকে আসলে কি হয়, একটা লগ ইন সিনারিওর স্টেপ গুলা কি, যে আপনি একদম যদি খুব ডিটেল ডাউন করেন সিকোয়েন্স গুলা কি হয়, যে ফার্স্ট অফ অল ইউজার যখন ওই ইউআরএল এ হিট করবে তখন হচ্ছে গিয়ে আপনি একটা তাকে ফর্ম দিবেন, যেখানে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এই ফিল্ড গুলো থাকে। এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ টু তে কি হয়, যে ইউজার সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড গুলা ফিল আপ করে। স্টেপ থ্রিতে হচ্ছে গিয়ে সে যখন সাবমিট বাটনটা প্রেস করে তখন সেই ক্রিডেন্সিয়ালস গুলা ব্যাক এন্ডে যায়। স্টেপ ফোরে হচ্ছে গিয়ে সেই ক্রিডেন্সিয়ালস গুলাকে আপনার ডাটাবেসে এক্সিস্টিং যে রেকর্ড তার সাথে চেক করা হয়। তারপরে হচ্ছে ভেরিফাই করা হয়, এবং স্টেপ ফাইভে হচ্ছে কি যদি ভেরিফিকেশন সাকসেসফুল হয় তখন আপনি তাকে সে যে পেজটা অ্যাকচুয়ালি ভিজিট করতে যাচ্ছে সেই পেজে রিডাইরেক্ট করেন। সো এইগুলো হচ্ছে আপনার একটা স্টেপস। এই একটা সিনারি অর্থাৎ লগ ইনটা করার জন্য কি কি স্টেপ আপনি ফলো করতেছেন। তো যাই হোক, আপনার তাহলে শুরু করবেন হচ্ছে এরকম একটা ইউজ কেস থেকে, ধরেন লগ ইন একটা ইউজ কেস, এরকম অনেক ইউজ কেস থাকতে পারে। তার স্টেপ গুলাকে আপনারা আইডেন্টিফাই করবেন। হুম, আহ, এবং তারপরে হচ্ছে যে ওই স্টেপটা করতে আসলে আপনার কিভাবে কি লজিক গুলো হয়, লাইক বিজনেস প্রসেস গুলো আপনারা চিন্তা করবেন। তারপরে হচ্ছে যে আপনারা অ্যাক্টর গুলোকে আইডেন্টিফাই করবেন, যে অবভিয়াসলি কোনো ইউজ কেসে অ্যাক্টরের ইনভলভমেন্ট থাকবেই। সো কারা হচ্ছে ওই ইউজ কেসের অ্যাক্টর, তারা কোন স্টেপে এসে ইনভলভ হয়, কোন অ্যাকশনে, কোন অ্যাক্টিভিটিতে এসে তারা কাজ করে, এগুলো আপনার ভাবতে হবে। এটা সেকেন্ড স্টেপ। যদি আপনি শুরুতে অ্যাক্টর গুলোকে ভেবে নেন, দেন ইটস ইজিয়ার টু ডিসার্ন ইচ অ্যাকশন দে আর রেসপন্সিবল ফর। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনি এই অ্যাক্টিভিটি গুলোর ভিতরে এবার ফ্লোটা চিন্তা করবেন। ফ্লোটা কিন্তু লজিক্যাল চিন্তা করবেন, লাইক শুধু ওই একটার পর একটা সিকোয়েন্স দিয়ে যাবেন, মোস্টলি এরকম হয়, বাট তাও হচ্ছে যে কিছু হতে পারে যে প্যারালাল থাকতে পারে, যে একটা মানে মাল্টিপল ওয়েতে একটা কাজ করা যায়, সুতরাং ওখানে আসলে প্যারালাল ফ্লো হবে। হ্যাঁ, তারপরে অর্ডার গুলো অনুসারে সিকোয়েন্স গুলো ডিসাইড হবে, অনেক ডিসিশন নিতে হবে, ডিসিশন নোট থাকবে, সুতরাং এই ফ্লো গুলাকে আপনার চিন্তা করতে হবে। ফাইন্ড দ্য ফ্লো অ্যামং অ্যাক্টিভিটিস, হ্যাঁ, যে কোন অর্ডারে হয় কাজগুলা, তারপরে কোন কন্ডিশনে, মার্ক ডাউন দ্য কন্ডিশনস দ্যাট হ্যাভ টু বি মেট ফর সার্টেন প্রসেসেস, এইগুলাকে চিন্তা করবেন। তারপরে হচ্ছে যে চিন্তা করবেন যে আপনার কোনো ব্রাঞ্চ ক্রিয়েট করতে হচ্ছে কিনা ডায়াগ্রামে। ব্রাঞ্চ বলতে সেটা ডিসিশন ব্রাঞ্চ হতে পারে, ওই প্যারালাল ব্রাঞ্চ হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যে অ্যাড সুইম লেন্স, সুইম লেন্স জিনিসটা হয়তো নতুন, আপনার ফ্লোচার্টটা হয়তো এর আগে, অর্থাৎ আগে যখন ফ্লোচার্ট গুলো ক্রিয়েট করছেন তখন হয়তো ইউজ করেন নাই, এখন করবেন। মানে এটা আসলে রেকমেন্ডেড, নট রিকোয়ার্ড, বাট রেকমেন্ডেড, যে সুইম লেন্স ইউজ করা, যাতে হচ্ছে গিয়ে আপনার সিস্টেমটা মানে আরো একটু ক্ল্যারিফাই করা, যে এই সুইম লেন্সটা কি আসলে আমরা দেখবো, এটা আসলে কে কোন কাজটা করতেছে সেটা আসলে ভাগ করে ফেলা হয় সুইম লেন্স দিয়ে। হ্যাঁ? আচ্ছা, তো আসেন আমরা কিছু এক্সাম্পল দেখি, আস্তে আস্তে সবগুলাই দেখবো। তো দেখেন এই সিনারিওটা দেখেন, যে এটা একটা ওয়ার্ড প্রসেসর। আপনারা যেসব ওয়ার্ড প্রসেসর ইউজ করেন, হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড, হতে পারে গুগল ডক, মানে ওয়ার্ড প্রসেসর আপনারা ইউজ করেন, তো সেগুলো আসলে কিভাবে কাজ করে, এগুলোর স্টেপ গুলা কি, আপনি আসলে কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করেন। প্রথমে আপনি নিশ্চয়ই সেই ওয়ার্ড প্রসেসিং যে সফটওয়্যারটা বা প্যাকেজটা সেটা ওপেন করেন, একটা ফাইল ক্রিয়েট করেন। তারপরে হচ্ছে যে হয়তো আগে সেভ করে নেন ফাইলটাকে একটা ডিরেক্টরিতে। তারপরে হচ্ছে যে ডকুমেন্টটা আপনি লেখেন, টাইপ করেন। যদি কোনো গ্রাফিক্স দরকার হয়, অর্থাৎ কোনো ইমেজ ফাইল, ভিডিও ফাইল অ্যাড করার দরকার হয়, সেগুলোকে আপনারা ইনক্লুড করেন, সেই গ্রাফিক্স প্যাকেজটা আগে ওপেন করেন, তারপরে হচ্ছে যে সেই গ্রাফিক্সটাকে ইনক্লুড করেন, যে পেস্ট দা গ্রাফিক্স ইনটু ডকুমেন্ট। তারপরে হতে পারে যে অনেক সময় স্প্রেডশিট অ্যাড করেন, অর্থাৎ কোনো গ্রাফ, চার্ট, টেবিলস, এগুলো হয়তো আপনারা অ্যাড করেন, তো সেগুলো হয়তো আপনারা ইনক্লুড করে নেন আপনাদের ডকুমেন্টে। তারপর আবার ফাইলটাকে সেভ করেন, ফাইলটাকে হয়তো একটা হার্ড কপির জন্য প্রিন্ট করেন, তারপরে ডকুমেন্টটা ক্লোজ করেন। ওকে, সো দিজ আর ইয়োর স্টেপস। হ্যাঁ, একটা ওয়ার্ড প্রসেসরে আসলে কিভাবে আপনি একটা আহ, একটা ডকুমেন্ট বানাবেন আর কি। তো এইটাকে এখন যদি আপনি একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দিয়ে মডেলিং করেন, জিনিসটা কিরকম হয়, এটা মোটামুটি সিকোয়েন্সিয়াল বোঝাই যাচ্ছে। যে প্রথমে আপনি স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট। স্টার্ট থেকে কি করলেন, যে ওই ওয়ার্ড প্রসেসিং প্যাকেজটাকে ওপেন করলেন, একটা ফাইল ক্রিয়েট করলেন, ফাইলটাকে সেভ করলেন, তো ডকুমেন্টটা টাইপ করলেন। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত আসছি আমরা। হ্যাঁ, জি।
একটা ওপেন করলেন, ক্রিয়েট করলেন, সেভ করলেন, টাইপ করলেন, এরপরে দেখেন দুইটা ইফ কন্ডিশন আছে, হ্যাঁ? যে যদি নেসেসারি হয় তো এটা করব, নাহলে করব না। লাইক ইটস নট সবারই তো সবসময় নেসেসারি হবে না। স্প্রেডশিটটা হচ্ছে একই রকম, যে যদি স্প্রেডশিট নেসেসারি হয় তো করবো, নাহলে করবো না। তো এটা কিভাবে মডেলিং করা হচ্ছে দেখেন, এখানে একটা ডিসিশন নোড আসছে, দেখতে পাচ্ছেন? ডিসিশন নোডের দুইটা ব্রাঞ্চ। একটা ব্রাঞ্চ বলতেছে যে গ্রাফিক্স যদি নিডেড হয় তখন আপনি কি করবেন, যে ওপেন এন্ড ইউজ গ্রাফিক্স প্যাকেজ, এবং তারপরে আবার আপনি মেইন ফ্লোতে ফিরে আসবেন। আর যদি আর একটা ব্রাঞ্চ যেটা ছিল সেটা হচ্ছে গ্রাফিক্স নট নিডেড, এখানে বলা আছে গ্রাফিক্স নট নিডেড, তাহলে আপনি এই সরাসরি হচ্ছে কি এখান দিয়ে সরাসরি পরের ফ্লোতে চলে যাবেন। তো দেখেন আমরা আসলে কিভাবে ইয়েস নো গুলা মডেলিং করতেছি, হ্যাঁ? যে আপনারা আপনারা চাইলে হচ্ছে আচ্ছা যে স্যার, এই যে, হ্যাঁ, হ্যাঁ বলেন। এর মাঝখানে আমার একটা কোয়েশ্চেন। উপরে যে ক্রিয়েট ফাইলের পরে হচ্ছে সেভ ফাইল দিলাম আমি, ক্রিয়েট ফাইলের হ্যাঁ, পরে হচ্ছে টাইপ দা ডকুমেন্ট হওয়ার পরে সেভ ফাইল হওয়ার কথা ছিল না মানে? আচ্ছা, এটা আসলে সিনারিওটা যেভাবে বলা হয়েছে, হ্যাঁ, যে আগে ক্রিয়েট ফাইল আপনারা অনেকেই, মানে এটা আসলে ইউজারের উপর ডিপেন্ড করে, হ্যাঁ? আমরা অনেকেই হচ্ছে এভাবে অভ্যস্ত যে আগে ফাইলটাকে সেভ করে নিয়ে একটা ডিরেক্টরিতে, তারপরে হচ্ছে কাজ করি। তো এটা আসলে ইউজারের উপর। তো এখানে আগে যেহেতু ক্রিয়েট ফাইল এবং সেভ দ্য ফাইল বলা হয়েছে, ওইভাবে ডিজাইন করা হয়েছে। অনেকে হচ্ছে আগে সেভ করে আচ্ছা, তারপর ওকে। কাজ শুরু করেন, তার অনেকে একদম কাজটা শেষ করে তখন একবারে যে সেভ করেন, এটা আসলে ডিপেন্ড ডিপেন্ড করে। সেখানে যেভাবে বলা হয়েছে ওভাবে লেখা হচ্ছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখানে ডিসিশন নোটটা একটু খেয়াল করেন, যে ডিসিশন নোটে দুইটা এখন, মানে দেখেন যে এখানে আসলে ওই যে আহ এখানের যে ইয়েস আর নোতে যেটা লেখা হয়েছে সেটা দেখে আপনি আসলে কোয়েশ্চেনটা বুঝতে পারতেছেন, তাই না? কোয়েশ্চেনটা হচ্ছে কাইন্ড অফ যে ইজ গ্রাফিক্স নিডেড, যদি ইয়েস হয় তাহলে আপনি এই কাজটা করবেন, না হলে আপনি মানে সরাসরি এই ফ্লোতে চলে যাবেন। সো এইটাকে আপনারা হয়তো যখন আগে করতেন তখন হচ্ছে এই ডায়মন্ডটার ভিতরে লিখতেন প্রশ্নটা, এবং তারপরে হয়তো ইয়েস আর নো দুইটা ব্রাঞ্চ চলে যেত। সো এখনো তা করতে পারেন। আর যদি প্রশ্নটা লাইক ইয়েস আর নো এর অপশন গুলো দেখেই বোঝা যায়, তাহলে আসলে প্রশ্নটা এরকম এই ডায়মন্ডের ভিতর না লিখলেও চলে। যেমন এটাকে আপনি লিখতে পারতেন যে ইজ গ্রাফিক্স নিডেড কিনা। সো এটা একটা কোয়েশ্চেন। সো এইদিকে ইয়েস আর এইদিকে নো, উইচ ইজ বেসিক্যালি এইভাবে আপনি লিখতে পারেন, একই কথা, হ্যাঁ, এটা আসলে সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন, তো ইয়েস হইলে আপনি এই কাজটা করে তারপরে মেইন ফ্লোতে ফিরে আসবেন, নো হইলে হচ্ছে সরাসরি চলে যাবেন। এর পরের ধাপটা কি ছিল? পরের ধাপটা ছিল আবার একই আরেকটা ইফ কোশ্চেন, যে স্প্রেডশিট কি দরকার কিনা। আচ্ছা, তো আবারও দেখেন ওই স্প্রেডশিট এখানে টেবিল লিখছে। তো টেবিল যদি দরকার হয় তাহলে আপনি এটা করবেন, না দরকার হলে আবার সরাসরি এই ফ্লোতে চলে যাবেন। আর যদি ইয়েস হয় তাহলে এটা করে আবার মেইন ফ্লোতে ফিরে আসবেন আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে লাস্টের তিনটা আসলে আবার সিকোয়েন্সিয়ালি চলবে, যে ফাইলটাকে সেভ করবেন, প্রিন্ট করবেন, এক্সিট করবেন। এটা আসলে তিনটা বলা আছে, এবং আহ সবগুলো অ্যাক্টিভিটি শেষ, সুতরাং আপনি আসলে এবার স্টপ করবেন। এটা কি বুঝতে পারছেন সবাই? খুব সিম্পল। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন। সবাই বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো। জি আচ্ছা, স্যার, ফাইন। বুঝা গেছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল একটু দেখি, যে স্টুডেন্ট এনরোলমেন্ট, হ্যাঁ? অর্থাৎ স্টুডেন্ট যখন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয় তখন আসলে সেই যেসব প্রসেসের মধ্যে দিয়ে যায়, যে প্রথমে অ্যাপ্লিকেন্ট হচ্ছে যে ওয়ান্টস টু এনরোল ইন দ্য ইউনিভার্সিটি, তারপরে অ্যাপ্লিকেন্ট হচ্ছে একটা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করে দেয়, তারপর রেজিস্টার যে সে আগে ফর্মটাকে ইন্সপেক্ট করে, তারপরে রেজিস্টার হচ্ছে ডিটারমাইন করে যে ফর্মটা প্রপারলি ফিল আউট করা হয়েছে কিনা, হ্যাঁ? যদি হয় তখন সে স্টুডেন্টকে এনরোল করাবে। আচ্ছা, তারপরে রেজিস্টার আরো যেটা করে যে স্টুডেন্টকে ইনফর্ম করে যে ইউনিভার্সিটি ওভারভিউ একটা প্রেজেন্টেশনে অ্যাটেন্ড করতে, এটা কাইন্ড অফ হয়তো ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা এরকম কিছু একটা। তারপরে হচ্ছে যে রেজিস্ট্রার স্টুডেন্টকে সেমিনারে অ্যাটেন্ড করতে হেল্প করে। তারপরে রেজিস্ট্রার স্টুডেন্টকে ইনিশিয়াল যে টিউশন ফি সেটা পে করতে আস্ক করে। সো এই কাজগুলো আসলে ইউনিভার্সিটি স্টুডেন্ট ভর্তির সময় করেন। আচ্ছা, তাহলে এবার আসেন যে এটাকে যদি আমরা একটু মডেলিং করি, এখানে দেখেন কয়েকটা আহ, নতুন জিনিস আনা হয়েছে। তো শুরু হচ্ছে যে ওই আগের মতো স্টার্ট নোট থেকে প্রথম কাজটা ছিল যে অ্যাপ্লিকেন্ট এইটাকে মানে এনরোলমেন্ট ফর্মটাকে ফিল আপ করবে। সো এই যে ফিল আউট এনরোলমেন্ট ফর্মস, এটা করার পরের কাজটা হচ্ছে যে যদি এটা প্রপারলি ফিল আউট করা হয় তখন হচ্ছে গিয়ে
এটাকে স্টুডেন্টকে ভর্তি করানো হবে, অর্থাৎ এখানে একটা কিন্তু ডিসিশনের ব্যাপার আছে, তাই না? যদি একটা কোয়েশ্চেন আছে যে যদি এটা কারেক্টলি ফিল আপ করা হয় তখন হচ্ছে গিয়ে আহ, সে ইউনিভার্সিটি এনরোল করবে। তো দেখেন এখান থেকে আসলে একটা ডিসিশন নোডের সৃষ্টি হবে। ডিসিশন নোডটা কি করতেছে, যে এখানে চেক করতেছে যে সে ঠিক মতো আহ করছে কিনা। তো যদি সে ঠিক মতো করে, অর্থাৎ ফিল আপ করে যদি, তখন সে ইউনিভার্সিটিতে এনরোল হয়ে যাবে। যদি তা না করে, অর্থাৎ যদি ইনকারেক্ট হয়, তখন আহ তখন হচ্ছে গিয়ে যদি হেল্প অ্যাভেলেবল থাকে কারো কাছ থেকে, হ্যাঁ, তখন সে হেল্পটা নিবে। হেল্পটা নিয়ে হচ্ছে কি আবার মেইন ফ্লোতে ফিরে আসবে, তখন সে এনরোল হয়ে যাবে। আচ্ছা, যদি হেল্প অ্যাভেলেবল না হয় এবং বাট প্রবলেমটা যদি হয় ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে কি খুবই মাইনর প্রবলেমস, হ্যাঁ, লাইক খুব গুরুতর কিছু না, তখনও সে আসলে এনরোল হয়ে যাবে। আর তাও যদি না হয়, অর্থাৎ প্রবলেমটা সামান্য না আবার হেল্পও নাই, তখন হচ্ছে কি আবার তাকে এই ফ্লোতে ফিরিয়ে দেওয়া হচ্ছে যে সে আবার ফিল আপ করবে, আবার একটা ফর্ম ফিল আপ করবে। ওকে, অর্থাৎ এখানেও দেখেন যে এখানে কিন্তু তিনটা ডিসিশন আসতেছে, একটু খেয়াল করেন। এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা থেকে কিন্তু তিনটা ডিসিশন বেরোচ্ছে, এটা একটা, এইটা একটা, এটা একটা। সো হইতে পারে মানে ইফ এলস, ইফ এলস। আচ্ছা, আচ্ছা, এটা যদি হয় তার মানে যে এই লুপ গুলা ঘুরে ধরেন সে এনরোল ইন ইউনিভার্সিটি হইলো। এরপরে আসলে কি করবে, ইউনিভার্সিটিতে এনরোল করার পরে দেখেন বেশ কিছু কাজ আছে, যে সে হচ্ছে গিয়ে ওভারভিউ প্রেজেন্টেশন অ্যাটেন্ড করবে, সেমিনার অ্যাটেন্ড করবে, টিউশন ফি দিবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আহ এই জিনিসগুলা কাইন্ড অফ প্যারালালি চলতে পারে, হ্যাঁ। অর্থাৎ এই জিনিসগুলো যে একটার পর একটা করে যেতে হবে এমন কোনো কথা নাই। এই জিনিসগুলো প্যারালালি চলতে পারে, এই জন্য হচ্ছে যে প্রথমে অ্যাটেন্ড ইউনিভার্সিটি ওভারভিউ প্রেজেন্টেশন এখানে যাওয়া হয়েছে, এবং আচ্ছা এনরোল ইন সেমিনার করা হয়েছে। আচ্ছা, এখানে এনরোল ইন সেমিনারের পরে আবার সিকুয়েন্সিয়ালি ইনিশিয়াল টিউশন ফি দিছে। হুম, এটা আসলে প্রবলেম স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে। আপনি চাইলে এখানে যেহেতু এক্সপ্লিসিটলি বলে দেন, আপনি এটাকেও আরেকটা প্যারালাল ফ্লো হিসেবে চিন্তা করতে পারতেন, বিকজ সাধারণত সেমিনারের সাথে ওই ইনিশিয়াল টিউশন পেমেন্টের খুব একটা সম্পর্ক সাধারণত থাকে না। সুতরাং এরা আসলে ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, অর্থাৎ একটা কাজ মানে প্যারালালি কয়েকটা কাজ করে চালানো যায়, তখন আসলে আপনি এরকম আহ প্যারালাল ফ্লো দিতে পারেন। হ্যাঁ, এখানে হয়তো আর একটা ফ্লো দিতে পারেন যে মেক ইনিশিয়াল টিউশন। তো এটা আসলে ডিজাইন পার্সপেক্টিভ, আপনার যে আপনার সিস্টেম অনুসারে আপনি আসলে বুঝবেন যে কোন কাজগুলো হয়তো একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না, প্যারালালি করে ফেলা যায়, তাদেরকে আপনি এইভাবে মডেলিং করবেন। আচ্ছা, এরপরে আরেকটা আছে যে প্রসেসিং ইমেইলস, এটাও আসলে বেশ আহ, সহজ, বুঝে যাচ্ছে যে কি হবে, যে ইমেইল কিভাবে প্রসেস করবেন। যে স্টার্ট, দেন হচ্ছে যে আপনি মেইলটাকে ওপেন করলেন, মেইলটাকে ওপেন করার পর আপনি চেক করতেছেন যে মেইলটা ইম্পর্টেন্ট কিনা। ইম্পর্টেন্ট হলে আপনি মেইলটা পড়বেন, যদি না হয়, যদি জাঙ্ক হয়, তাহলে আপনি মেইলটা ডিলিট করে দিবেন, এবং তারপরে আবার মেইন ফ্লোতে ফিরে এসে শেষ হয়ে যাবে। এটা খুবই সিম্পল, এটা জাস্ট হচ্ছে এই ডিসিশন নোটটা দেখানোর জন্য এটা দেওয়া হয়েছে। আচ্ছা, ডিসিশন নোট এবং মার্জ নোট এই দুটাকে দেখানোর জন্য আসলে এই এক্সাম্পলটাকে টানা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এবারে দেখেন যে ওই লগ ইনের যেটা বললাম। হুম, আচ্ছা, এখানে দেখেন জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি যে ইউজার রেজিস্টার্ড, অর্থাৎ এই জন্য হচ্ছে এখানে একটা ফ্লো কি বলে একটা ডট ডট দিয়ে বোঝানো হয়েছে, যেটা আসলে একটা কমেন্ট বা নোট। ওকে, তো দেখেন এরপরে, আচ্ছা এবার ফ্লো গুলো শুরু হচ্ছে, যে প্রথমে আসলে কি করতেছে, ইউজার লগ ইন নেম এবং পাসওয়ার্ডটা সে দিছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে চেক করা হচ্ছে, এখানে দেখেন আবার এই ডায়মন্ডের ভিতরে কোয়েশ্চেন করা হচ্ছে। আইদার ওয়েতে আপনি আসলে ডিজাইন করতে পারেন। আচ্ছা, কি বলতেছে যে কারেক্ট লগ ইন এন্ড পাসওয়ার্ড দিছে কিনা, ইয়েস হইলে সাকসেসফুলি লগ ইন, নো হইলে ইনভ্যালিড লগ ইন এবং পাসওয়ার্ড, এটা বলে আপনি আবার ইউজারকে প্রম্পট করবেন যে এই ইউজার আবার যেন ইউজার নেম পাসওয়ার্ড দেয়। আচ্ছা, তো
তো এরপর হচ্ছে ইউজার সাকসেসফুলি লগ ইন হইলে আপনি তাকে ইউজারের যে সেটিং পেজ বা হোম পেজ সেখানে নিয়ে যাবেন আপনি। তারপরে শেষ। আচ্ছা, ওকে। এবং এখানেও একটা কমেন্ট অ্যাড করা হয়েছে। আচ্ছা, এখানে এই কনভেনশনটা একটু একটু ভুল আছে যে এন্ড নোডের পরে আর আসলে এইভাবে একটা ফ্লো দিবেন না। হ্যাঁ, এটা আসলে এই এইটা যেখান থেকে নেওয়া হয়েছে ওরা এটা ঠিক করে নাই। এখানে হচ্ছে আপনি একটা ডট ডট দিয়ে দেখাতে পারেন। কারণ এইটা এরকম সলিড আর আসলে একটা ফ্লো বুঝায়। হ্যাঁ, অর্থাৎ এন্ড নোডের পরে আসলে কোনো ফ্লো থাকবে না। হ্যাঁ, এটা আসলে একটা রং কনভেনশন। আচ্ছা, এটা দেখেন একটা অনলাইন শপিং সিস্টেমের ফ্লো চার্ট। আচ্ছা, এখানে আসলে কি করা হচ্ছে একটু দেখেন। যে প্রথমে স্টার্ট, দেন আপনি কি করতেছেন যে সার্চ আইটেম, প্রথমে আইটেমটা সার্চ করবেন। এখানে দেখেন এখানে একটা ছোট্ট ডিসিশন আছে যে আপনি যতক্ষণ পর্যন্ত খুঁজে পাবেন না ততক্ষণ আসলে সার্চ করতেই থাকবেন। সুতরাং এখানে একটা ডিসিশন নোট দিয়ে এভাবে দেখানো হয়েছে যে আপনি ফাউন্ড হলে পরবর্তী কাজে যাবেন, আর নট ফাউন্ড হলে আপনি সার্চ করতেই থাকবেন। আচ্ছা, ফাউন্ড হলে কি করবেন যে আইটেমটা হয়তো ক্লিক করবেন, তখন আইটেমটার প্রিভিউ আসবে, সো ভিউ আইটেম। তারপরে হচ্ছে যে ওইটাকে আপনি শপিং কার্টে অ্যাড করবেন। আচ্ছা, শপিং কার্টে অ্যাড করার পর আপনি আসলে দুইটা জিনিস করতে পারেন। যে আপনি শপিং কার্টটাকে করতে পারেন। সুতরাং এরপরে হচ্ছে তারপরে এইখান থেকে আবার মার্জ হয়ে যাচ্ছে নোট দুইটা, মার্জ হয়ে পরের ফ্লোতে চলে যাচ্ছে। যে আপনি এরপরে কি করবেন, শপিং কার্টে অ্যাড করার পরে এই এই দুইটা হয়তো প্যারালালি করলেন, আরো আরো শপিং কার্টটা দেখতে পারেন, এডিট করতে পারেন। তারপরে আপনি অর্ডারটাকে প্লেস করবেন বা কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনি সে পে করবেন। আচ্ছা, পেমেন্ট এটা আসলে আবার কিভাবে করতে পারেন, এটা ধরেন দুইটা ভাগে করতে পারেন। হ্যাঁ, দুইটা ভাবে করতে পারেন। একটা হচ্ছে হয় ক্রেডিট কার্ডের মধ্যে পে করতে পারেন বা পেপালের মাধ্যমে পে করতে পারেন। সো ওই দুইটাকে দুইটা ব্রাঞ্চ দিয়ে দেখানো হচ্ছে। তো দেখেন এই ব্রাঞ্চটা, হ্যাঁ, এই যে এই ব্রাঞ্চিং যখন করা হয় এটা আসলে প্রয়োজনের উপর। হ্যাঁ, হইতে পারে যে প্যারালাল একদম মানে দুইটা কাজ পাশাপাশি, সরি কোথায় গেলাম, দুইটা কাজ পাশাপাশি চলতে পারে সেটা দেখাই তো আপনি এটা করতে পারেন, এরকম ব্রাঞ্চিং করতে পারেন। অথবা দুইটা অপশন আছে, অপশন যদি থাকে আপনার হাতে মাল্টিপল, সেটা আসলে আপনি এভাবে ডিজাইন করতে পারেন। হ্যাঁ, দুইটাই ভ্যালিড, যে আপনি পেমেন্ট আসলে ক্রেডিট কার্ড বা পেপালের মাধ্যমে করছেন। তারপরে হচ্ছে যে কি অর্ডারটাকে শিপ করা হবে, আপনি অর্ডারটা রিসিভ করবেন, এবং তারপরে পুরো একটা অর্ডার আসলে সাকসেসফুলি শেষ হবে। আচ্ছা, কারো কোনো তো কোয়েশ্চেন স্যার, থাকলে বলবেন। হ্যাঁ, বলেন। পেমেন্ট থেকে যে হচ্ছে ক্রেডিট কার্ড আর পেপ্যালের মধ্যে আসতেছে আর কি, যে ইয়াটার মাধ্যমে এটা হচ্ছে ফর্ক, একটু আগে দেওয়া ছিল যে হচ্ছে ফর্ক, এটা কি মানে ফর্ক সিস্টেম নাকি কি, মানে ফর্ক দিয়ে কি বুঝাচ্ছিল? ফর্ক আর আচ্ছা মার্জ, পরেরটা আবার মার্জ হয়েছে। আচ্ছা, আপনি কি ওই যে অপারেটিং সিস্টেমের কনসেপ্টের কথা বলতেছেন, যে ফর্ক, অপারেটিং সিস্টেমের ফর্ক করছেন আপনারা? জি স্যার, ওই তখন হচ্ছে প্রথমে যে আমাদেরকে পড়াইলেন যে অ্যাক্টিভিটি স্টার্ট বা ইনিশিয়াল নোট অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে প্রথমে যে এইটা, তাই তো, যে ফর্ক এন্ড জি মার্জ, তাই স্যার। না? জি। হুম। আচ্ছা, এই বলেন তো ফর্ক দিয়ে অপারেটিং। কি বোঝাচ্ছে, মানে ফর্ক ফ্লো? হ্যাঁ, মানে অপারেটিং সিস্টেমে ফর্ক করলে কি হয় বলেন তো? একটা প্রসেসের ভিতরে থাকা অবস্থা আপনি একটা ফর্ক করছেন, তখন কি হয়? দুইটা প্রসেসে ভাগ হয় এরকম। হ্যাঁ, অর্থাৎ প্যারেন্ট প্রসেসটাও থাকে এবং আরো একটা প্রসেস ক্রিয়েট হয়। হ্যাঁ, দুইটা প্রসেস তখন প্যারালালি চলতে থাকে, ধরেন জি। এটার লাইফ টাইম এটা, এটার লাইফ টাইম এটা আছে। সো এনিওয়ে, তার মানে কি যে দুইটা প্রসেসই প্যারালালি চলতে থাকে। হ্যাঁ, অর্থাৎ আহ, মানে প্যারালাল ফ্লো, সহজ কথা, অর্থাৎ দুইটা কাজ আপনি যদি একই সাথে করতে পারেন সাইমালটেনিয়াস, একটা কাজের উপর একটা কাজ ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, এরকম যদি রিলেশনশিপ থাকে, অর্থাৎ দুইটা ডিপেন্ডেন্ট মানে কি, ডিপেন্ডেন্ট মানে একটা কাজ করে আর একটা কাজ করতে হবে, এরকম যদি রিলেশনশিপ না হয়, যদি পাশাপাশি আপনি দুইটা কাজ চালা যেতে পারেন, তখন আপনি ফর্ক করতে পারেন। আর একটা হচ্ছে যে সাধারণত এই যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম গুলো আমরা ওই যে অপশন বুঝাই, তো আসলে অপশন মানে কি, যে আইদার আপনি এই পথে যাবেন অথবা ওই পথে যাবেন। সেটা বুঝাই তো আপনি আসলে এরকম ফরওয়ার্ড করতে পারেন, মানে এরকম দিয়েই করতে পারেন। যেমন এখানে ক্রেডিট কার্ড বা পেপাল যেমন দেখানো হয়েছে, এটা হচ্ছে কি একটা আহ এই যে একটা এক্সাম্পল যেখানে হচ্ছে অপশন, দুইটা অপশনকে এভাবে মডেলিং করা হয়েছে। আবার এখানে যখন আরেকটা ছিল যে এখানে ধরেন
অ্যাটেন্ড ওভারভিউ প্রেজেন্টেশন আর এনরোল ইন সেমিনার, এই দুইটা আসলে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না, আপনি যে কোনোটা আগে পরে বা করতে পারেন। সুতরাং সেই তখন হচ্ছে কি এইটা দেখাতে এভাবে দেখানো হয়েছে, অর্থাৎ মানে আইদার ওয়ে আপনার যদি এরকম মাল্টিপল পাথসে আপনি যেতে পারেন তখনই আপনি আসলে এরকম ফরক করতে পারেন। বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এবার দেখেন আমরা আরেকটা কথা বলছিলাম, সুইম লেন্স, মনে আছে কিনা লাস্টের যে কিভাবে আপনি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ডিজাইন করবেন, তার লাস্ট একটা কথা ছিল সুইম লেন্স। আচ্ছা, সুইম লেন মানে একদম শব্দার্থ বলে হচ্ছে ওই যে সাঁতার কাটার সময় লেন থাকে যেরকম, দেখছেন কিনা সুইমিং পুলে যারা প্রফেশনাল সাঁতার কাটে, মানে একটা লেন বরাবর সাঁতার কাটে, জি স্যার, তো ব্যাপারটা অল এরকম। হ্যাঁ, সো আপনারা এখানে হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এরকম লেন করবেন। দেখেন লেন গুলা কিসের বেসিসে করবেন? অ্যাক্টরদের বেসিসে, হ্যাঁ, যে কে কোন কাজটা করতেছে। যেমন এইখানে দেখেন, এখানে এটাও একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, বাট এখানে তিনটা লেন আছে, এই একটা লেন, অ্যাকাউন্ট হোল্ডার একটা লেন, এটিএম এর একটা লেন, বুক সার্ভারের আর একটা লেন। হুম। সো মানে আহ, এটা করে হচ্ছে কি আপনি ওই অ্যাক্টিভিটি গুলোতে এখানে যেরকম বলা আছেই, প্লাস হচ্ছে কোন অ্যাক্টিভিটি আসলে কার রেসপন্সিবিলিটি সেটা আসলে এই সুইম লেন করে আপনি বুঝতে পারেন। যেমন দেখেন, এইটা হচ্ছে একটা এটিএম মেশিনে যখন আপনি এটিএম মেশিন থেকে টাকা তোলেন সেই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বা সেই অ্যাক্টিভিটি ফ্লো। হ্যাঁ, তো দেখেন প্রথমে আপনি কি করেন, অ্যাকাউন্ট হোল্ডার যিনি তিনি কার্ডটাকে ইনসার্ট করেন, তারপরে পিনটাকে পিন দেন আর কি, এন্টার পিন। আচ্ছা, এই পিনটা চলে যায় কোথায়? সার্ভারে চলে যায়, তখন সেটা পিনটাকে ভেরিফাই করে। এখানে কিন্তু এই ভেরিফাই পিন কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার বা এটিএম কারো রেসপন্সিবিলিটি না, এটা হচ্ছে সার্ভার রেসপন্সিবিলিটি। সার্ভারে আপনার পিনটা স্টোরড আছে। তারপরে আহ যদি আপনার পিনটা ভ্যালিড ভ্যালিড হয়, ভ্যালিড হলে তারপরে কি হবে, যে তারপরে আপনি পরের প্রসেস গুলো করবেন, অর্থাৎ তখন আবার কন্ট্রোলটা আপনার কাছে চলে আসতেছে। পিন যদি ভ্যালিড হয় তখন আপনি এই এই দিকে চলে আসতেছে, এবং তখন আপনি ওই কত কত টাকা উঠাবেন এই ইনফরমেশন গুলো দেন। হুম? আচ্ছা, আর যদি পিনটা ভ্যালিড না হয় তখন আসলে কি হয়? আচ্ছা, পিন ভ্যালিড না হলে কি কি হয়? তখন হচ্ছে যে হতে পারে যে আপনার সেশনটা তখন ধরেন যে কার্ডটা তখন বের হয়ে আসে, হ্যাঁ? তখন আপনাকে আর আহ, মানে উইথড্র করতে দেওয়া হয় না, তখন শেষ হয়ে যাবে। দেখেন ফ্লোটা দেখেন, এটা হচ্ছে গিয়ে ইনভ্যালিড পিন যদি হয় তখন কিন্তু এই যে এই একটা ব্রাঞ্চ এসে মিলিত হচ্ছে, এই ব্রাঞ্চটা আসলে কোথায় যায় একটু যদি দেখেন, এই ব্রাঞ্চটা এরপরে যায় হচ্ছে গিয়ে এখান থেকে এই ব্রাঞ্চে মিলিত হয়, এবং এই ব্রাঞ্চটা কি করে, যে আপনাকে লগ আউট করে দেয় এবং আপনার কার্ডটাকে বের করে দেয়, এবং তারপরে আপনি কার্ড নিয়ে চলে যান। ওকে, দেখেন এটা হচ্ছে কি যদি পিন ইনভ্যালিড হয়। আচ্ছা, এটা হচ্ছে কি ওই যে মানে আপনার কিন্তু সাকসেস সিনারিও এবং ফেইলিউর সিনারিও গুলো সব এখানে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, দেখেন এরপরে কি হয়, আমরা যেখানে ছিলাম যে ধরেন আপনার পিনটা ভ্যালিড, আপনি আহ উইথড্রল অ্যামাউন্ট এবার দিচ্ছেন, অর্থাৎ আপনি কত টাকা উঠাইতে চান সেটা আপনি এন্টার করছেন। এখানেও কিন্তু আবার একটা ফেইলিউর সিনারিও আছে, যে তখন আবার ভেরিফাই করা হবে, এই যে তখন আবার সার্ভারের কাছে চলে যাবে কন্ট্রোল, এবং ভেরিফাই করা হবে যে আপনি যে টাকাটা তুলতে চাচ্ছেন সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে আছে কিনা, মানে সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা। হ্যাঁ, যদি আপনার মানে আপনি আপনার ফান্ডে যতটুকু আছে তার চেয়ে বেশি তুলতে চান, তখন অবভিয়াসলি আপনাকে একটা এরর দিবে, তাই না? তখন কি হবে দেখেন, যে এখানেও তাহলে একটা ডিসিশনের ব্যাপার আছে। যদি সাফিসিয়েন্ট ফান্ড হয় তখন নিশ্চয়ই আপনাকে টাকাটা তুলতে দেওয়া হবে, আর যদি সাফিসিয়েন্ট ফান্ড না হয় তখন আবার সেই ফেলিয়ার সিনারিওতে এসে কিন্তু মার্চ করতেছে, দেখছেন? সুতরাং এই যে এই অংশটা, এইটাকে আসলে কেন একটা মার্জ নোট দেয়া হয়েছে? হ্যাঁ, এটা একটা মার্জ নোট না? কি মার্চ করতেছে বলেন তো? অল দা ফেইলিউর সিনারিওস কে এটা মার্চ করতেছে। যত ভাবে ফেইলিউর সিনারিও হইতে পারে, হইতে পারে যে আপনি শুরুতে পিনই দিয়েছেন ইনভ্যালিড, অথবা হইতে পারে আপনি যে টাকাটা তুলতে যাচ্ছেন সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে নাই, তখনও ইনভ্যালিড। সো এই যে মার্জ নোট গুলা আসলে এই ফেইলিউর সিনারিও গুলাকে মডেল করতেছে। আচ্ছা, তারপরে দেখেন যে আচ্ছা এরপরে কি হবে, এরপরে দেখেন যে এইটা দেখেন এখানে আবার একটা প্যারালাল ব্রাঞ্চ আনা হয়েছে, এই যে এইটা। এখানে কেন একটা প্যারালাল ব্রাঞ্চ আনা হয়েছে দেখেন, যে যদি আপনার ট্রানজাকশনটা সাকসেসফুল হয়, অর্থাৎ আপনার সবকিছু ঠিক আছে, আপনি পিন ঠিক মতো দিচ্ছেন, ফান্ড আছে সাফিসিয়েন্ট, তখন কি হবে, তখন দুইটা কাজ হবে আসলে পাশাপাশি, প্যারালালি হবে। একটা হচ্ছে কি আপনাকে টাকাটা সে দিবে, এটিএম মেশিন থেকে টাকাটা বের হয়ে আসবে। আর একটা কাজ যেটা হবে,
সেটা হচ্ছে যে ডেটাবেস থেকে কিন্তু আপনার অ্যামাউন্টটা যতখানি টাকা তুলছেন ততখানি ডিডাক্ট হয়ে যাবে, তাই না? দুইটাই আসলে সাইমালটেনিয়াসলি করতে হবে, টাকাটা আপনাকে দিবে এবং আপনার ওই যে ইনফরমেশনটাও তো ডেটাবেসে আপডেট করে ফেলতে হবে। সুতরাং রিমুভ ফান্ড ফ্রম অ্যাকাউন্ট, এই দুইটা করার পরে আবার দেখেন যে একটা মার্জ নোডে এসে মিলিত হয়েছে। এবং এই মার্জ নোডটা কি কি করতেছে? এই মার্জ নোডের ভূমিকা কি? এই মার্জ নোডটা হচ্ছে যে আপনার ওই যে মানে সেশনটা কিভাবে শেষ হবে সেটা আসলে আহ ব্যাখ্যা করতেছে। হ্যাঁ, সেশনটা কিভাবে এন্ড হবে দেখেন। যে তারপরে কি হবে যে এই মার্জ নোডে তাহলে সেশন এন্ড আসলে অনেকভাবে হইতে পারে। এক, মানে কি কি কাজের পর আসলে সেশন এন্ড হইতে পারে, যে আপনি টাকা নিয়ে গেছেন এবং ডিডাক্ট হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট থেকে, এইভাবে সেশন এন্ড হইতে পারে। অথবা ফেইলিওর সিনারিও থেকে এসেও সেশন এন্ড হইতে পারে। সেশন এন্ড হওয়ার পরে কি হবে যে লগ আউট করবেন, কার্ডটাকে নিয়ে যাবেন, মানে এই কার্ডটা আপনাকে বের করে দিবে, আপনি কার্ডটা নিয়ে যাবেন। এটা কি বুঝতে পারছেন? দেখেন, এটা একটা ভালো এক্সাম্পল, এখানে সব কনসেপ্ট গুলো মোটামুটি উঠে আসছে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। কেউ না তবে বুঝলে স্যার বলবেন। এখানে লক সেশন আউট যে এটার উপরের যে মার্জ নোটটা অ্যাড হয়েছিল, তো এখানে আমি হচ্ছে উপর থেকে দুইটা আউটপুট আসলো, সাপোজ টেক ফান্ডস আর হচ্ছে রিমুভ ফান্ডস ফ্রম অ্যাকাউন্ট, কিন্তু এখান থেকে তো আরেকটা ইন হচ্ছে। মানে এই ইন হওয়াটা তো আমরা ওইখানে কোনো ইয়াতে ছিল না। মানে এরকম ভাবেও করা যায় যে ইন হবে, ইন হয়ে আবার আউট হচ্ছে, যে লক সেশন আউট। মার্জ নোডে তো মাল্টিপল ইনপুট এসে ঢোকে এবং একটা ইনপুট বের হয় না? কি মনে করেন, আমি জি দেখাই। স্যার। এই যে একটা মার্জ নোড, মার্জ নোডে কি হচ্ছে? মাল্টিপল ইনপুট এসে ঢুকবে এবং একটা বেরোবে। মার্জ নোডের তো ওয়ান আউটপুট। ডেফিনিশনই এটা, হ্যাঁ, যে জি মার্জ নোড কি করবে, যে মাল্টিপল ফ্লোকে আসলে মার্জ করে ফেলবে। দ্যাট যে টু ইনপুটস, টু হতে পারে আসলে, টু এর বেশি হতে পারে, ইন মার্জ ইনটু ওয়ান আউটপুট, সেটাই দেখানো হচ্ছে। যে এখানে দেখেন আচ্ছা। যে আর তিনটে এটা, ঢুকছে। এটাও স্যার মার্জ নোট, আর উপরের একটা ওই ডায়মন্ড ডায়মন্ড শেপের যেটা আছে ওইটাও মার্জ নোট, দুইটাই? ডায়মন্ড শেপ কখনোই মার্জ নোড নেই, এটার কথা বলতেছেন? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ওই প্রথমটা, হ্যাঁ হ্যাঁ। প্রথম না, এইটা হচ্ছে গিয়ে আমি বলি কোথায় ছিল। স্যার একটু আগে যেখানে ছিলেন, হ্যাঁ, হ্যাঁ, এটার মধ্যে যে লেখা আছে আচ্ছা, উপরে। এইটা বলি, এইটা মার্চ করবে কাদের? এইটা মার্চ করবে হচ্ছে ওই মাল্টিপল ডিসিশন জি থেকে যখন সে ফেরত আসবে, হ্যাঁ। অর্থাৎ মাল্টিপল ডিসিশন শেষ করার পরে ডিসিশন গুলাকে কম্বাইন করবে, মাল্টিপল ডিসিশন কম্বাইন হিয়ার। ও মাল্টিপল ডিসিশন ফ্লোকে কম্বাইন করবে। আর ও কি করবে? ওর মার্চটা হচ্ছে মাল্টিপল প্যারালাল ফ্লোকে সে কম্বাইন করবে। ব্যাপারটা বোঝেন, যে ধরেন আপনার সিস্টেমে আপনি বলছেন কি, যে ওই যে ইফ এলস দিয়ে অনেক কিছু লিখছেন। ইফ এটা, দেন এলস, ইফ এটা। এইগুলা তো আসলে যখন আপনি এইগুলাকে মডেলিং করতেছেন তখন ধরেন যে এই সরি, যখন আপনি মডেলিং করতেছেন তখন তো ধরেন যে এই একটা ব্রাঞ্চ এসে ঢুকলো এবং ইফ এর জন্য ধরেন এইটা, এলস ইফ এর জন্য এইটা, তারপরে এলস এর জন্য এটা। সো এই কাজগুলো করার পরে কি তারপরে সে আবার প্রোগ্রাম মেইন ফ্লোতে চলে যাবে না? So, এই প্রোগ্রাম জি মেইন স্যার। ফ্লোতে যাবে কিভাবে? সো তখন আপনি এদেরকে মার্জ করে পরে মেইন ফ্লোতে পাঠিয়ে দিলেন, যে এরপরে হয়তো আরেকটা কাজ হবে এখানে। বুঝতে পারছেন? এটা হচ্ছে গিয়ে যখন ডিসিশন থেকে বের হয়ে আবার মার্জ হবে তখন আপনি এটা ইউজ করবেন, এই মার্জ নোটটাকে ইউজ করবেন। ওকে। আর এই যে আচ্ছা মানে ঠিক সহজ আছে। কথা, একটা হচ্ছে আর একটার পরিপূরক, হ্যাঁ। যদি আপনি যদি আপনি এই ডিসিশন নোট থেকে প্যারালাল অনেকগুলো ফ্লো ক্রিয়েট হয়ে যায় তখন আবার এই মার্জ নোডে এসে তারা মিলবে। আর যদি ফর্কের মাধ্যমে অনেকগুলো নোড ক্রিয়েট হয়ে যায়, অনেকগুলো ফ্লো ক্রিয়েট হয়ে যায়, তখন আবার এই মার্জের মাধ্যমে তারা মিলবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাও যদি কনফিউশন থাকে বলবেন, আমরা দেখি সামনে। আচ্ছা, আমরা এই এক্সাম্পলটা দেখছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে একটা সুইম লেনের এক্সাম্পল ছিল। এখানে মোটামুটি একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের সব কনসেপ্টই আসছে। সো দেখেন যে আবারও বলি, এইভাবে আমরা সুইম লেনে ভাগ করে ফেলতেছি। আচ্ছা, সুইম লেন আসলে কি করে? এগুলো আসলে যে পার্টিশন, এগুলোকে পার্টিশনও বলা হয়, পার্টিশন ক্রিয়েট করে। আচ্ছা, ইজ আর ইউজ টু রিপ্রেজেন্ট অর গ্রুপ অ্যাকশনস ক্যারিড আউট বাই ডিফারেন্ট অ্যাক্টরস ইন আ সিঙ্গেল থ্রেড। আচ্ছা, তাহলে
সুইম লেন ক্রিয়েট করার কয়েকটি টিপ এখানে দেওয়া হচ্ছে। যে সুইম লেন হচ্ছে মানে লিনিয়ার প্রসেসের জন্য অ্যাড করা হচ্ছে। লিনিয়ার প্রসেসর বলতে কি বোঝানো হচ্ছে যে ধরেন যে সরাসরি সিকোয়েন্সিয়াল। ধরেন যে একটা টু এই কাজের পর এই কাজটা করবে, তারপরে সে একটা থ্রি কে দিয়ে দিবে কন্ট্রোল, একটা থ্রি এই কাজগুলো করে আবার ধরে নিয়ে আসবে। So এরকম সিকোয়েন্সিয়াল ফ্লো এর জন্য, প্যারালাল ফ্লো এর জন্য আসলে একটু ডিজাইন করে একটু টাফ, বাট হয় না যে তা না, এখানে আমরা দেখছি কিন্তু প্যারালাল ফ্লো এর জন্য এখানে ডিজাইন হচ্ছে। আচ্ছা, আর একটা রুল অফ থাম্ব হচ্ছে যে আসলে 5টা সুইম লেনে বেশি করেন না। Because এতগুলা সুইম লেন করলে মানে এত কোন ইউজ কেসে আসলে সাধারণত 5 বা ততোধিক অ্যাক্টরের ইনভলভমেন্ট আসলে খুব রেয়ার দেখা যায় না। হ্যাঁ, সুতরাং এই 5টার বেশি সুইম লেন করে না, তখন আসলে এটাকে ডিসক্রাইব করা বা এটা খুব ক্লামসি হয়ে যাবে, বোঝা যাবে না। আরেকটা হচ্ছে অ্যারেঞ্জ সুইম লেন ইন লজিক্যাল ম্যানার। হ্যাঁ, লজিক্যাল ম্যানার বলতে কি বোঝানো হচ্ছে যে ধরেন এই অ্যাক্টরের পরে কাজটা চলে যায় অ্যাক্টর টু এর কাছে, অ্যাক্টর ওয়ান এর পরে কাজটা চলে যায় অ্যাক্টর টু এর কাছে, টু এর পরে কাজটা চলে যায় অ্যাক্টর থ্রি এর কাছে। এখন আপনি যদি যখন ডিজাইন করতেছেন মানে আঁকতেছেন, তখন যদি অ্যাক্টর থ্রি কে এখানে দেন আর অ্যাক্টর টু কে এখানে দেন, তখন দেখা যাবে যে আপনি আগে ওই দিক যাচ্ছেন তারপর আবার এদিক ফিরে আসতেছেন, যেটা আসলে ভালো হয় না। তার চেয়ে বরং তারা হচ্ছে পরপর আসে, তাদেরকে আপনি পরপর রাখেন। হুম, বুঝতে পারছেন কি? জি স্যার। না বুঝলে বলবেন। আচ্ছা, স্যার ফাইভ সুইম লেন্স বলতে এখানে কি একটার ফাইভ পাঁচটার বেশি যাতে না যায় এটা বুঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। কারণ হচ্ছে যে আচ্ছা। মানে এটা রুল অফ থাম, মানে রাখা যে যাবেই না, ভুল হবে তা না, বাট এটা আসলে ডিজাইন এভাবে ডিজাইন করলে আসলে বোঝা যাবে না, মানে ডিজাইনের যে উদ্দেশ্য যে আপনি আসলে ক্ল্যারিটির জন্য এটা বানাচ্ছেন, তখন আসলে ওই সেটা সার্ভ করবে না, সেই পারপাসটা আসলে ফুলফিল হবে না। আচ্ছা, আচ্ছা ওকে। এরপরে হচ্ছে যে আরেকটা দেখি। এটা হচ্ছে গিয়ে একটা বিজনেস প্রসেস ফর মিটিং আ ক্লায়েন্ট, নিউ ক্লায়েন্ট ইউজিং অ্যান অ্যাক্টিভিটি ডায়াগ্রাম উইথ সুইমলেন। হ্যাঁ, তো দেখেন এখানে হচ্ছে ধরেন একজন সেলস পার্সন বা একজন সেলসম্যান একজন ক্লায়েন্টের সাথে বা একজন কনসালটেন্টের সাথে মিট করতেছে, অ্যাপয়েন্টমেন্ট করতেছে, মিট করতেছে। আচ্ছা, এবং এখানে আরো একটা একটা আমরা দেখতে পাচ্ছি কর্পোরেট টেকনিশিয়ান, এর কাজটা কি একটু দেখি, এদের কাজটা কি। তাহলে প্রথমে কি করবে যে সেলসম্যান, সে হচ্ছে গিয়ে সে ক্লায়েন্টকে কল দিবে এবং একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করবে। হুম, যখন অ্যাপয়েন্টমেন্ট যদি অন সাইটে হয়, অন সাইট বলতে কি যে আহ, আপনি একদম তার সাথে যে মিট করতেছেন, এটা অন সাইট বুঝাচ্ছি। তখন হচ্ছে গিয়ে একজন কর্পোরেট টেকনিশিয়ান সে একটা রুম রেডি করবে, কনফারেন্স রুম ক্রিয়েট করবে। হ্যাঁ, এটা কিন্তু মানে অন সাইট। হ্যাঁ, সাধারণত কর্পোরেট ইয়াগুলোতে কোম্পানিগুলোতে এরকম হচ্ছে কনফারেন্স রুম থাকে, আমাদের আছে ডিপার্টমেন্টাল। সো এখানে হচ্ছে মিটিং গুলো হয়। সো একজন টেকনিশিয়ান হচ্ছে এই কনফারেন্স রুমটাকে প্রিপেয়ার করবেন। আর যদি অ্যাপয়েন্টমেন্টটা যদি অফ সাইট হয়, অফ সাইট মানে কি যে আপনি আসলে সরাসরি তাকে মিট করতেছেন না, হয়তো কোনো অনলাইন প্ল্যাটফর্মে মিট করতেছেন, তখন হচ্ছে কি কি করা হবে যে কনসালটেন্ট প্রিপেয়ার ল্যাপটপ, একজন ল্যাপটপ সে প্রিপেয়ার করলো। তারপরে হচ্ছে যে যাই হোক এই দুইটা অপশন হতে পারে, এই দুইটা অপশন থেকে এরপরে চলে আসলো কিছু যে মিট উইথ দ্য ক্লায়েন্ট। হ্যাঁ, তখন কি হবে যে কনসালটেন্ট এবং সেলস পারসন মিট করবে। তারপরে হচ্ছে যে ফলো আপ লেটার সেন্ড করা হবে, মানে এটা হচ্ছে কি সেলসম্যান ফলো আপ লেটার সেন্ড করবেন। আহ তারপরে হচ্ছে যে যদি ওই যে ফলো আপ লেটারটাকে দেখার পরে যদি কোনো স্টেটমেন্ট অফ প্রবলেম থাকে, মানে ক্লায়েন্টের যদি মনে হয় যে কোনো প্রবলেম আছে, তখন সে আরেকটা প্রপোজাল ক্রিয়েট করবে বা সে তার প্রপোজালটা দিবে, সেই প্রপোজালটা হচ্ছে মানে আবার পাঠাবে। আর যদি প্রবলেম না থাকে তখন এন্ড করবে। যাই হোক, এটা হচ্ছে কি জাস্ট ওই আহ সুইম লেন গুলার তাৎপর্য বোঝানোর জন্য দেয়া হয়েছে। এখানে যদি সিনারিওটা পুরোপুরি ডিসক্রাইব করা থাকতো তাহলে আরেকটু হয়তো শুরু থেকে বুঝতে পারতেন। এনিওয়ে, আপনাদের হচ্ছে এই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম গুলো আসলে প্রশ্ন একটা সিনারিও দেয়া থাকবে এবং তার বেসিসে আসলে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আর আপনারা এমনিতে যখন বাস্তবে যখন আসলে আহ, ওই ইন্ডাস্ট্রিতে যখন এগুলো আসলে করা হয়, তখন আসলে ওই যে বিভিন্ন প্রসেস বা ফাংশন গুলা মডেলিং করতে ব্যবহার করা হয়। যে একটা ফাংশনে আসলে ধরেন যে একটা খুব কমপ্লেক্স একটা ফাংশন আছে, যে ফাংশনটা ধরেন যে কোন একটা, ধরেন কি একটা ফাংশন হতে পারে, ধরেন যে একটা পোল সে ইউজারদের কাছে একটা পোল দিচ্ছে এবং তারপর হচ্ছে সেই পোলের রেজাল্ট গুলো নিয়ে অ্যাগ্রিগেট করতে হচ্ছে, এখানে অনেকগুলো স্টেপ তাকে ফলো করতে হয়। তখন হচ্ছে আমরা এরকম বিভিন্ন
অ্যাক্টিভিটি গুলোকে ভাগ করে ফেলি, তারপরে হচ্ছে যে অ্যাক্টর গুলোকে ভাগ করে ফেলি। তো এইভাবে হচ্ছে ইন্ডাস্ট্রিতে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে তখন অ্যাক্টিভিটি গুলো ইউজ করা হয় ফর ইচ এন্ড এভরি, ফর কমপ্লেক্স ফাংশনস। হ্যাঁ, আহ, যে ফাংশন গুলো খুব কমপ্লেক্স সেগুলোকে আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে বা ফ্লো চার্টে ভাগ করে তখন ডিজাইন করে আছে। তো দেখেন এই যে আমরা এক্সাম্পলটা দেখলাম, এটা হচ্ছে উইথ সুইমলেন। হ্যাঁ, সুইমলেন ইউজ করে, সুইমলেন ছাড়াও যে করা যাবে না তা কিন্তু না। দেখেন সুইমলেন ছাড়া যদি করেন তখন সেটা দেখতে হতো এরকম, যেটা আসলে আহ এটার চেয়ে আসলে এটা ওই অ্যাক্টরের রেসপন্সিবিলিটি গুলাকে ভালো মতো মডেলিং করে। যেমন এখানে দেখেন যে একই স্টেপ গুলো আছে, বাট এখানে আসলে কে কোন কাজটা করতেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ? যার কারণে হচ্ছে যে এখানে একটু অ্যাম্বিগুইটি ক্রিয়েট হতে পারে। আহ বাট এই জন্য হচ্ছে সুইম লাইনটা আমাদের করা। আচ্ছা, পর্যন্ত কি বুঝতে পারছেন? সুইম লাইনের তাৎপর্য বুঝতে পারছেন? স্যার এখানে একটা কোয়েশ্চেন করি, লাস্ট কোয়েশ্চেন। সুইমলেন যে হ্যাঁ বলেন। এর আগের স্লাইডে আমরা দেখলাম যে পাঁচটার বেশি না একটা না নেওয়াটা, তো আমরা যেখানে সুইমলেন ইউজ করছি এখানে কোন কোনটা হচ্ছে আপনার অ্যাক্টর গুলো পড়ছে আর কি, এটা কি একটু বলে দিবেন? আমি ঠিক মাত্র বুঝিনি, যেটা আমরা এইগুলা সবাই কিন্তু অ্যাক্টর, এরাই এরাই অ্যাক্টর, সুইম লাইন গুলাই অ্যাক্টর। আহ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে গুলো যে সেলস অ্যাক্টর, মানে পার্সন, এমন কি কনসালটেন্ট। সাধারণত, আচ্ছা এমন মানে চিন্তা করেন যে এই সুইমলেট মানে অ্যাক্টর আসে থেকে, বা এই যে ফ্লো চার্ট আসে থেকে, অ্যাক্টিভিটি ফ্লো আসে থেকে, একটা ইউজ কেস থেকে একদম শুরুতেই বলা হয়েছে। হ্যাঁ, তো আমরা ইউজ কেস ডায়াগ্রাম যখন ক্রিয়েট করি তখন কিন্তু একটা ইউজ কেসের সাথে কোন কোন অ্যাক্টর ইন্টারাক্ট করেন এভাবে কিন্তু আমরা দেখাই, তাই না? মনে আছে জি কিনা, যদি স্যার। মনে থেকে থাকে তো আহ সাধারণত এরকম ইউজ কেস কি খুব উদয় হয় যেখানে 5 জনের বেশি অ্যাক্টর, আসলে 5 টাইপের অ্যাক্টর, 5 রোলের অ্যাক্টর আসলে আহ কাজ করতেছে, মানে কি বলে, না, মানে খুবই 5 টাইপের রেয়ার, একটা ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, করা এটা হয় আসলে না। খুবই রেয়ার। এবং যদি হয়ও সেটা আসলে তাহলে বুঝতে হবে যে আপনার মানে ডিজাইনটাকে আরো ভাগ করে ফেলা যায়। হ্যাঁ, কারণ একটা ইউজ কেসে এত রোলের মানুষ আসলে ইনভলভ হবে এটা আসলে কাম্য না। সুতরাং আপনি আসলে একটা ইউজ কেসকে প্রবাবলি আরো ইউজ কেসে ভাগ করে ফেলতে পারেন, এই জন্য এত মানুষ আসতেছে ইউজ কেস। বুঝতে পারছেন? এগুলো জি আসলে স্যার, বুঝতে ডিজাইন পারছি। প্রিন্সিপালের কাইন্ড ওকে। অফ ভায়োলেশন। আচ্ছা, তো যাই হোক, আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম মূলত এই পর্যন্তই ছিল। সো আমরা একটু সামারি যদি দেখি, যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আসলে অবজেক্ট ওরিয়েন্টেড ফ্লো চার্ট, এবং এখানে কি থাকে, অ্যাক্টিভিটি থাকে এবং স্মলার অ্যাকশন থাকে। অ্যাক্টিভিটি গুলা হচ্ছে যে অ্যাক্টিভিটি গুলা কি, যে বিহেভিয়ার। আচ্ছা, ভালো কথা, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এটা আহ, কোন কোন টাইপের ইউএমএল ডায়াগ্রাম? মানে আমরা তো দুই ধরনের ইউএমএল ডায়াগ্রাম পড়ি সবসময়, বারবারই বলি সব ক্লাসে, স্ট্রাকচারাল এবং বিহেভিয়ারাল। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কোনটা? স্ট্রাকচারাল হওয়াটা। বিহেভিয়ার। ভেবে বলেন, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কি আপনার সিস্টেমটা কিভাবে, লাইক বিল্ডিং ব্লক গুলাকে ডিজাইন করে, নাকি আপনার প্রসেসটা কিভাবে হবে সেটা ডিজাইন করে? প্রসেসটা কিভাবে হবে প্রসেস গুলোকে প্রসেসটা। ডিজাইন করে। বলতেছে। হ্যাঁ, অর্থাৎ আপনার বিহেভিয়ার গুলো কেমন হবে, অর্থাৎ সহজ কথায় অ্যাক্টিভিটি ডায়াগ্রাম একটা বিহেভিয়ারাল আচ্ছা আচ্ছা। ইউএমএল ডায়াগ্রাম। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যে সামারি গুলো টানা হয়েছে, যে এখানে অ্যাকশন নোড থাকে, কন্ট্রোল নোড থাকে, অবজেক্ট নোড থাকে, এন্ড অ্যাক্টিভিটি পার্টিশন। এটা হচ্ছে হাই লেভেল গ্রুপিং অফ আ সেট অফ রিলেটেড অ্যাকশনস বা অ্যাক্টরস। তারপরে মার্জ নোড থাকে, জয়েন নোড থাকে, কনকারেন্ট ফ্লো গুলাকে জেনারেট করার জন্য। আচ্ছা, তো যাই হোক, এই ছিল আপনাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো আপনাদের পরীক্ষায় সাধারণত একটা সিনারিও দিয়ে দেওয়া হয়, এবং তারপরে হচ্ছে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম সেখানে গিয়ে ক্রিয়েট করতে বলা হয়। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন অ্যাক্টিভিটি ডায়াগ্রাম? এটা খুবই ছোট একটা লেকচার। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে এটাকে অফ করি। আচ্ছা, তো তাদের আজকে ক্লাসের অ্যাটেন্ডেন্স নিয়ে বলছিলাম আমি, সে একটু রেসপন্ড করবেন। রেসপন্ড না করলে অ্যাটলিস্ট চ্যাটে লিখবেন যদি কেউ রেসপন্ড করতে অপারগ হন। আচ্ছা, চ্যাটের লেখাগুলো আমি লাস্টে কালেক্ট করবো। হ্যাঁ, আগে আমি একটু কল করে নিই। আচ্ছা, আগে হচ্ছে সেকশন সি। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছেন।
আচ্ছা, রোল 5। রোল 5 অনেকদিন যাবত অ্যাবসেন্ট। আচ্ছা, রোল 18। নাই, আচ্ছা রোল 5 এর কথা কি জানেন? উনি আমাকে অসুস্থ স্যার রোল বলছিলেন, 18 বাট উনি কি আছে। এখন সুস্থ হন নাই? বলতে পারি না, ও তো আসে না। আসছে না, আচ্ছা। রোল 80। প্রেজেন্ট স্যার। 86। 86 নাই। 101। ইয়েস স্যার। 102। 101 আছেন? 102। স্যার 101। 101 তো আমি দিছি। 102 নাই। 103 চ্যাটে বলতেছেন। আচ্ছা, চ্যাটের গুলো আমি কালেক্ট করে আবার আপডেট করে দিব। আচ্ছা, 103। 107। Yes, sir. 108। প্রেজেন্ট স্যার। 111। প্রেজেন্ট স্যার। ফাইন। 114। ইয়েস স্যার। 116। 117 প্রবাবলি চ্যাটে বলছেন। আচ্ছা, আচ্ছা। 118। 118 নাই। 11 সরি 120। 120 অ্যাবসেন্ট। 116 আপনারটা আমি দেখছি। আচ্ছা, 121। প্রেজেন্ট স্যার। 122। প্রেজেন্ট স্যার। 124। প্রেজেন্ট স্যার। 125। 125 চ্যাটে বলছেন। 126। Yes, sir. 127। 128। 129। Present, sir. 130। প্রেজেন্ট স্যার। 131। 132। Yes, sir. 133। Present, sir. দুজন আছে present. 134। 135। 136। Yes, sir. 137। প্রেজেন্ট স্যার। 138। ইয়েস স্যার। 139। প্রেজেন্ট স্যার। 141। প্রেজেন্ট স্যার। 142। Present, sir. 144। Yes, sir. 145 আছেন। আচ্ছা, 146। 146। Yes, sir. 147 Yes, sir. চ্যাটে। 148। ইয়েস স্যার। 149 চ্যাটে বলছেন। প্রেজেন্ট স্যার। Sir, 44, sir. Sir, next class, sir, গত ক্লাসে প্রেজেন্ট ছিল, আপনি অ্যাবসেন্ট দিছেন। 144। আপনাদের সামনেই তো আমি এইগুলা আপডেট করি, আপনারা তো বলেন নাই। Sir, 144, sir. আচ্ছা, ফাইন। আচ্ছা, আর কেউ আছেন যারা আজকে উপস্থিত আছেন কিন্তু আমি অ্যাবসেন্ট দিছি? আপনার সামনে কিন্তু এটা প্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, একটু ডিসেকশন। আচ্ছা, যাদের হয়ে গেছে একটু কাইন্ডলি মাইকটা অফ করেন। আচ্ছা, সেকশন ডি, রোল 17। Present, sir. রোল 45।
Roll. 151, Present, sir. 154, Yes, sir. 155, Present, sir. 159, Yes. 160, Present, sir. 162, 163, 164, 165, Present, sir. 168, 169, Yes, sir. 170, 172, 173, 174, Yes, sir. 168 rolls as an awesome. Fine. কে বললেন লাস্টে? Yes, sir. 174. Fine. 175, Yes, sir. 176, 177, 180, Sir, 77 এর নাকি mic problem. হ্যাঁ উনি বলছেন চ্যাটে। 181, 182, 181, sir. 181. Yes, sir. 182, 184, 185, 186, 187, 185 বলতেছেন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। 188, 189, Present, sir. 190, 191, Present, sir. Sir, 192, so 180, 192, Present, sir. so 184 আপনারটা আমি আপডেট করে দিচ্ছি। 193, Present, sir. 194, 194, 195, Yes, sir. Yes, sir. 197, Present, sir. 198, Present, sir. 201, Yes, sir. 203, Present, sir. 204, 206, চ্যাটে বলছেন, 207, 207, 208, Present, sir. ফাইন। আচ্ছা, ঠিক আছে, আপনাদের আজকে সেশনটা শেষ। আচ্ছা, আপনার D2 এর যারা, তারা ছাড়া বাকিরা লিড নিতে পারেন। D2 এর সাথে একটু কথা বলুন। আসসালামু আলাইকুম, স্যার। আচ্ছা, D2 আপনারা কি আছেন? Ji, sir. Ji, আচ্ছা, sir.